পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এ যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শিকার ইরান। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরান যুদ্ধের উত্তাপে ন্যাটোতে ফাটল, ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে কাঁপছে আটলান্টিক জোট। এবারে জানিয়ে দিব উপসাগরীয় দেশগুলোকে সঠিক পক্ষে থাকার আহ্বান মোস্তফা খামেনির। সব শেষে জানিয়ে দিব 40 দিনের এই যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় $145 বিলিয়ন। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। 40 দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় $145 বিলিয়ন। মাত্র 40 দিনের এই সংঘাতে ইরান ব্যাপক অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষতির মুখে পড়ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দর ও সেতু সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে, যার প্রভাবে বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। আল আরাবিয়ার এই প্রতিবেদনে জেরুজালেম পোস্টের তথ্যের বরাতে বলা হয়েছে, এই সংঘাতে ইরানের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 140 থেকে $145 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 18 লাখ কোটি টাকার সমান। ইরানের রেড ক্রুজ সোসাইটির প্রধান পীর হোসেন কলিভান জানিয়েছেন, যুদ্ধে 1,25,000-এর বেশি বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় 1 লাখ আবাসিক বাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এছাড়াও প্রায় 23,500 বাণিজ্যিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। স্বাস্থ্য খাতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। 339টি হাসপাতাল, ফার্মেসি, ল্যাবরেটরি ও জরুরি সেবা কেন্দ্র ধ্বংস বা অচল হয়ে গেছে। শিক্ষা খাতে ক্ষতির পরিমাণও উল্লেখযোগ্য। অন্তত 32টি বিশ্ববিদ্যালয় ও 857টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রেড ক্রুসের 20টি স্থাপনাও ধ্বংস হয়েছে। উপসাগরীয় দেশগুলোকে সঠিক পক্ষে থাকার আহ্বান মোস্তফা খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ওয়াশিংটনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশগুলোর উদ্দেশ্যে এক্সে পোস্ট করার পর এক বিশেষজ্ঞ বলেছেন, ইরান তার উপসাগরীয় আরব প্রতিবেশীদের এই বার্তা দিচ্ছে যে এই অঞ্চলে মার্কিন আধিপত্যের যুগ শেষ। বার্তা সংস্থা সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বাহরাইন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক সিনিয়র ফেলো হাসান আল হাসান। তিনি বলেন, ইরানের এই বার্তা মূলত উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতি একটি কৌশলগত ইঙ্গিত, যেখানে তারা বোঝাতে চাচ্ছে যে আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তন আসছে। খামেনির ওই পোস্টে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশীদের বলছি, আপনারা এক অলৌকিক ঘটনা দেখছেন। আরও বলা হয়, তাই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করুন, পরিস্থিতি সঠিকভাবে অনুধাবন করুন, সঠিক পক্ষে অবস্থান নিন এবং শয়তানদের মিথ্যা প্রতিশ্রুতি সম্পর্কে সতর্ক থাকুন। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত চাপের মুখেও তেহরানের টিকে থাকাকেই এখানে অলৌকিক হিসাবে অভিহিত করা হয়েছে। আল হাসান বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে একের পর এক হামলা সামলে নিয়ে ইরান এখন নিজেকে অত্যন্ত শক্তিশালী অবস্থানে দেখতে পাচ্ছে। তিনি সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আক্রমণ প্রতিহত করা, ওয়াশিংটনকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করা এবং হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ আরও সুসংহত করার পর তেহরান এখন আত্মবিশ্বাসী যে তারা এই অঞ্চলে আরও প্রভাবশালী ও নিয়ন্ত্রণমূলক ভূমিকা পালন করতে পারবে। ইরান যুদ্ধের উত্তাপে ন্যাটোতে ফাটল, ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে কাঁপছে আটলান্টিক জোট। বিশ্ব রাজনীতির অঙ্গনে নতুন করে অস্থিরতার ঢেউ তুলছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত, আর সেই ঢেউ এবার আছড়ে পড়ছে আটলান্টিকের দুই পারে বহুদিনের মিত্রতার উপর। ইরান আমেরিকা উত্তেজনার রেস ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সম্পর্ক নিয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এবং হুমকি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি সত্যিই দীর্ঘদিনের সামরিক জোট ন্যাটো ভাঙনের মুখে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে যখন মার্কিন বাহিনী সমুদ্রপথে তাদের সামরিক অভিযান জোরদার করছে, তখনই হঠাৎ করে ট্রাম্পের কণ্ঠে শোনা যায় তীব্র ক্ষোভ। তার অভিযোগ, সংকটময় সময়ে ন্যাটোর মিত্ররা যুক্তরাষ্ট্রকে কার্যত একা ফেলে দিয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালীর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কিংবা মার্কিন যুদ্ধ বিমানকে ইউরোপীয় আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অনেক দেশের অনীহা তাকে ক্ষুব্ধ করে তোলে।
তার ভাষায়, যখন আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল তখন কেউ পাশে দাঁড়ায়নি। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে একাধিক বৈঠকের পর। ন্যাটোর মহাসচিব মার্ক রুটো এর সঙ্গে রুদ্ধদ্বার আলোচনার পর ট্রাম্প আর নিজের অবস্থান লুকিয়ে রাখেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি আক্রমণাত্মক বার্তা দিয়ে তিনি জানান, ভবিষ্যতেও এই জোটের উপর নির্ভর করা যাবে না। তার বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে ওই সম্পর্ক এখন আর আগের মতো দৃঢ় নেই, বরং ভাঙনের দিকে এগোচ্ছে। শুধু সমালোচনাতেই থেমে থাকেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ন্যাটোকে কাগজে বাঘ বলে উল্লেখ করেছেন এবং জোটের কার্যকারিতা নিয়ে এই প্রশ্ন তুলেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ ইউরোপীয় নেতাদের সামরিক সক্ষমতা এবং সংকট মোকাবিলার মানসিকতা নিয়েও তিনি কটাক্ষ করেন। তার দাবি, যুক্তরাষ্ট্র বছরের পর বছর বিপুল অর্থ ব্যয় করে ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করেছে, অথচ প্রয়োজনে সেই দেশগুলো নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, যুক্তরাষ্ট্র কি সত্যি এই ন্যাটো থেকে বেরিয়ে যেতে পারে? বাস্তবতা বলছে বিষয়টি এত সহজ নয়। 2024 সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট অনুযায়ী কোনো মার্কিন প্রেসিডেন্ট একক সিদ্ধান্তে সেই জোট ত্যাগ করতে পারেন না। এর জন্য প্রয়োজন মার্কিন সিনেটরের 2/3 সদস্যদের সমর্থন অথবা কংগ্রেসে বিশেষ আইন পাশ হওয়া। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা থাকলেও সংবিধান এবং আইন তার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মজার বিষয় হলো, এই আইনের প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট মার্কো রুবিও, অথচ বর্তমানে তিনিও ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তার মতে, সাম্প্রতিক এই সংঘাতের পর এই জোটের কার্যকারিতা নতুন করে মূল্যায়ন করা জরুরি। তার এই অবস্থান ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি যুক্তরাষ্ট্র সত্যি এই ন্যাটো থেকে সরে দাঁড়ায় তাহলে তা হবে এই শতাব্দীর সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয়গুলোর মধ্যে একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা এই জোট শুধু সামরিক নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতারও অন্যতম ভিত্তি। এই ভিত্তি নড়বড়ে হয়ে গেলে বিশ্ব শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পশ্চিমা জোটের দুর্বলতায় মস্কো এবং বেইজিংয়ের জন্য কৌশলগত সুবিধা তৈরি করবে। ইউরোপীয় নিরাপত্তা কাঠামো দুর্বল হয়ে পড়লে রাশিয়ার প্রভাব বাড়তে পারে, আর বৈশ্বিক রাজনীতিতে চীনের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো বিরোধী মনোভাব অবশ্য নতুন কিছু নয়। এর আগেও তিনি বারবার এই জোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছে মিত্রদের বিস্মিত করেছিলেন। তার মূল অভিযোগ একই, যুক্তরাষ্ট্র অতিরিক্ত ব্যয় বহন করছে, অথচ অন্য দেশগুলো তাদের ন্যায্য দায়িত্ব পালন করছে না।